আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন সবাইকে অতিষ্ঠ করে ফেলেছে, জনগণই তাদের তুলে দেবে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে সচিবালয়ে এক বৈঠক শেষে কথা বলেন উপদেষ্টা। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি যেমন ছিল এখন তার চেয়ে ভালো, তবে কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠকে যথাযথ মর্যাদায় ২১শে ফেব্রুয়ারি উদযাপনের পাশাপাশি বইমেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে। কথাটা ঠিকই বলছেন, বাট এই আমরা স্বাধীন হয়েছি কত প্রায় ৫৩ বছরে, যে আপনি যে কাঙ্ক্ষিত মাত্রায় উন্নয়ন বা উন্নতি এটা কোন ইয়ারে হয়েছে আমি অবশ্য জানি না, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যে অবস্থায় প্রথম পেয়েছিলাম ওইটার থেকে অনেকটা উন্নতি হয়েছে এবং আরও উন্নতি হওয়ার অবকাশ রয়ে গেছে। আমরা একেবারে 100% স্যাটিসফাই না, এই জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও কীভাবে উন্নত করা যায়। এ সময় সাংবাদিকরা জানতে চান, গেল ৫ দিন ধরে বিশ্ববিদ্যালয় করার দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের সড়ক ও রেল অবরোধে যে জনদুর্ভোগ তা নিয়ে কি ভাবছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণই কিন্তু তাদের একসময় উঠাই দিবে এই রেল লাইনে থেকে, লোকজনকে কিন্তু একেবারে অতিষ্ঠ করে ফেলতেছে। তারা কিন্তু দিনের পরে দিনে কিন্তু তাদের এই দাবি দাওয়া কিন্তু বেড়েই চলছে। আর এটার কথা শেষ করতে দেন, এটার পিছনে কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন, কিন্তু এইটাও কিন্তু আপনারা প্রকাশ করেন না। সব কিছু আপনারা ডিটেইল জানেন, কারা কারা এইটা আমি কেন বলবো, আপনারা জানেন না। এটার থেকে পরিত্রাণের উপায় তারা এই রেল লাইন ছেড়ে দিয়ে তারা তাদের ক্যাম্পাসে গিয়া যত ধরনের তাদের দাবি দেওয়া আছে তারা তাদের কর্তৃপক্ষের কাছে পেশ করুক। তিতুমির কলেজের শিক্ষার্থীদের বাকি দাবি মানা হলেও বিশ্ববিদ্যালয় করার দাবির যৌক্তিকতা নেই বলে জানান শিক্ষা সচিব। এখন পর্যন্ত তিতুমিরের এই দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না, তবে যেহেতু আমরা একটা কমিটি করেছি, সেই কমিটি কোনো রিপোর্ট দেওয়ার আগে আমরা মন্ত্রণালয় থেকে আরেকটা কথা বলে ফেলাটা ঠিক হবে না। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগ পর্যন্ত অন্তর্বর্তী প্রশাসনের মাধ্যমে ৭ কলেজের শিক্ষা কার্যক্রম চালাতে ইউজিসি গঠিত কমিটি রূপরেখা জমা দিয়েছে বলেও জানান শিক্ষা সচিব। জনগণের কেন দুর্ভোগ আর সৃষ্টি না করে। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এই বছরটি দেশের জন্য অত্যন্ত সংকটময় বছর উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কাউকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেয়া হবে না। সেই সাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি কমান্ড সেন্টার তৈরি করার নির্দেশ দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা এই নির্দেশ দেন। পবিত্র রমজান মাসকে সামনে রেখে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার প্রয়াসে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য পুলিশকে নির্দেশ দেন তিনি। পাশাপাশি প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা নৈরাজ্য ছড়ানো এবং বিভ্রান্তি ছড়ানোর জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সবাইকে বিভ্রান্তিকর হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেফতার করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে বলেন, এটি সরকারের কড়া বার্তা। ৫ আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন ও ২৩ মৃত্যুর ভুল তথ্য দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা প্রচারণা করছে বলেও জানান প্রেস সচিব। হাসান মাহমুদের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে অজ্ঞাত স্থান থেকে অনলাইনে কর্মসূচি ঘোষণা করে বিভিন্ন স্থানে অতর্কিতে লিফলেট বিতরণ করতে দেখা গেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজনকে। সম্প্রতি মুকিব মিয়া নামের শিক্ষা ক্যাডারের কর্মকর্তার লিফলেট বিতরণের ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এমন বাস্তবতায় সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে করা এক সংবাদ সম্মেলনে জানায়, লিফলেট বিতরণকারীদের আইনের আওতায় আনা হবে। কথিত স্বৈরাচারের যারা সাঙ্গপাঙ্গ আছে, দোসর আছে, তারা অনেক কিছু করতে চাচ্ছেন, তারা লিফলেট বিতরণ করছে। হ্যাঁ, একটা বিষয়, যারা লিফলেট বিতরণ করবেন তাদেরকে জন্য আমাদের কড়া মেসেজ, তাদেরকে অ্যারেস্ট করা হবে।
কারণ লিফলেটের মধ্যে যে সমস্ত কথা আছে সেটা খুবই মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে হুমকি এফেক্ট করার কথা। সংবাদ সম্মেলনে বলা হয় 5 আগস্ট পরবর্তী সংখ্যালঘু নির্যাতন এবং 23 জনের মৃত্যু নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যে তথ্য দিয়েছে তা সত্য নয়। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর হত্যাকাণ্ডের একটা তালিকাও সংগ্রহ করেছি। এই হত্যাকাণ্ডের মধ্যেই আসলে এই 23টি হত্যাকাণ্ড অন্তর্ভুক্ত। সেখানে দেখা গেছে যে পুলিশের যে ডাটা তাতে দেখা গেছে যে গত আসলে 5 বছরের মধ্যে এই বছরই এই গত 4 মাসে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে সবচেয়ে কম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ভোগান্তি দূর করতে থানায় না গিয়ে অনলাইনে মামলা করার প্রক্রিয়া চালুর কথা জানানো হয়। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের বিষয়ে সরকার আন্তরিক বলেও জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা হন তারা। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সকাল 8:10 পৌঁছেন তারা। এই আয়োজনে লন্ডন থেকে যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। আগামী 5-6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় এই আয়োজনে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবছর বিএনপির 3 নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। তারেক রহমান ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দেবেন না। তারেক রহমানের পরিবর্তে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এই অনুষ্ঠানে বাবার প্রতিনিধিত্ব করবেন। সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। মুন্সিগঞ্জ জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এসব বলেন রিজভী আহমেদ। তিনি বলেন, বিএনপি মানুষের ভোটের অধিকারের জন্যই দীর্ঘ লড়াই করেছে, ত্যাগ স্বীকার করেছে হাজার হাজার নেতাকর্মী। স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছে মন্তব্য করে রিজভী বলেন, জনগণের কোনো সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধ পালন করছে আওয়ামী লীগ। ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আপনার নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচনের ডেডলাইন এটা দিতে হবে, যে জনগণ মনে করবে যে আমরা 16 বছর যেটা বঞ্চিত হয়েছি, 17 বছর যেটা বঞ্চিত হয়েছি, সেই বঞ্চনার দুঃস্বপ্ন যেন তাদের দূর হয়। এই জন্যই আপনার অবাধ সুষ্ঠু নির্বাচনের একটা ডেডলাইন, একটা তারিখ তাদেরকে অবশ্যই দিতে হবে। আমরা সংস্কারের বিরুদ্ধে নই, আমরা বারবার কী কী সংস্কার হওয়া উচিত সেটা বলেছি। সংস্কার হতে বেশি দিন সময় লাগে না, আর সংস্কার তো যুগ যুগ ধরে চলবে, এটা তো চলমান প্রক্রিয়া। জনগণের যে দাবি ডিমান্ড, এই ডিমান্ডের উপর ভিত্তি করেই তো সংস্কার হবে, কিন্তু তার জন্য নির্বাচন আটকে রাখার কোনো মানে হয় না। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে কিছু শিক্ষার্থীর করা আন্দোলন স্থগিত করেছে তারা। কর্তৃপক্ষের দাবি মানার প্রেক্ষিতে সোমবার রাতে এই আন্দোলন 7 দিনের জন্য স্থগিত করে শিক্ষার্থীরা। এর আগে 5ম দিনের মতো রাজধানী গুলশান মহাখালী সড়ক অবরোধ করেছে তারা। এতে চরম ভোগান্তিতে পড়েন ঢাকা উত্তর সিটির বাসিন্দারা। আবির আহমেদের রিপোর্ট। তিতুমীর কলেজকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় করা বাদে বাকি 6 দফা দাবি মেনে নেয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে 7 দিনের মধ্যে এসব দাবি মেনে না নিলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। এই 7 দিনের মধ্যে না হলে আগামী মঙ্গলবার আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব। প্রধান উপদেষ্টা তারা আর কেউ আমাদের নামাতে পারবে না। তিতুমীর কলেজের ভূমি, আবাসন, পরিবহন সংকট সহ বাকি 6 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। গবেষণাগার, ল্যাবরেটরি এবং লাইব্রেরিতে পর্যাপ্ত বরাদ্দ প্রদান করা হবে এগুলো মান উন্নয়নের জন্য, এবং এটা অতি দ্রুত এই কার্যক্রম গ্রহণ করা হবে। আমরা আগামী 7 দিনের মধ্যে এই তিতুমীর কলেজে পিএইচডি ডিগ্রিধারী যত সম্ভব কিংবা অভিজ্ঞ, সব দিক থেকে অভিজ্ঞ এই ধরনের শিক্ষক মণ্ডলীকে আগামী 7 দিনের মধ্যে এই তিতুমীর কলেজে আমরা পোস্টিংয়ের ব্যবস্থা করব।
এর আগে তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা যাবে না শিক্ষা উপদেষ্টার এমন বক্তব্য প্রত্যাখ্যান করে 3 দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মহাখালী গুলশান সড়ক অবরোধ করে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টা যে উস্কানিমূলক যে বক্তব্যটা দিয়েছে, এই উস্কানিমূলক বক্তব্যটা আমরা মানি না। আমরা চাই অনতিবিলম্বে শিক্ষা উপদেষ্টা তার এই বক্তব্যটাকে প্রত্যাহার করুক। আমাদের বিভিন্নভাবে আশ্বস্ত করা হয়, তো এতক্ষণ এতদিনেও তারা কিছু করতেছে না। এইখানে আমরা কতক্ষণ অবস্থান করব সেটা নির্ভর করবে রাষ্ট্রের হত্যাকর্তাদের উপর। তারা যত কালক্ষেপণ করবে আমাদের অবস্থান তত দীর্ঘায়িত হবে। শিক্ষার্থীদের বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি অবরোধ কর্মসূচির কারণে ঢাকা সিটির বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। বয়স্ক মানুষ নিয়ে হাসপাতালে যেতে পারছে না, সমস্যা হচ্ছে, ভোগান্তি হচ্ছে, সাধারণ মানুষের ভোগান্তি। এটা তো জনগণের ভোগান্তি, সাধারণ জনগণের তো ভোগান্তি, এটা তো মানতে হবে, কি করার আছে এখন আর। সড়কের পাশাপাশি রেলপথও অবরোধ করে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এতে ঢাকার সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণে টাস্কফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। টাস্কফোর্সের আহ্বায়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব এবং সদস্য সচিব করা হয়েছে বহিরাগমন অধিশাখার যুগ্ম সচিবকে। কমিটির সদস্য সংখ্যা মোট 11 জন। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে গৃহীত সার্বিক কার্যক্রমের সমন্বয় সাধন ও পরামর্শ প্রদান করবে। কমিটি এর সংক্রান্ত বিষয়াদির উপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান ও প্রয়োজন বোধে সুপারিশ প্রণয়ন করতে পারবে। তাছাড়া কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তা বা ব্যক্তিকে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানাতে পারবে। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মানবিক বাংলাদেশ গড়তে আপোষহীন সংগ্রাম অব্যাহত থাকবে। সন্ধ্যায় নোয়াখালীর সুবর্ণচরে 2018 সালের জাতীয় নির্বাচন পরবর্তী পাশবিক নির্যাতনের শিকার গৃহবধূর বাড়ি পরিদর্শন করতে গিয়ে এক পথসভায় তিনি একথা বলেন। জামায়াতের আমির বলেন, দেশটাকে জাহান্নাম বানিয়ে রাখার কারণে মানুষ ভয়ে মুখ ফুটে প্রতিবাদ করতে পারেনি। সুবর্ণচরে যা হয়েছে এর চেয়ে নিকৃষ্ট উদাহরণ আর হতে পারে না। মানুষের সেবা করা এবং নতুন বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করে ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন। আমাদের এই ধান্দা নাই ক্ষমতায় গিয়ে মানুষের উপর লাঠি ঘুরাবো, ক্ষমতার গরম দেখাবো, হাব বাব নিয়ে চলবো, জনগণের টাকা চুরি করব, নিজের কপাল অবৈধভাবে বড় করার চেষ্টা করব। আল্লাহর কসম, এগুলো আমাদের ইচ্ছা। আমরা আজীবন আপনাদের কাছে ঋণী থাকবো। এইভাবে যদি আপনারা ভালোর কাজে আমাদের সঙ্গী হন, সহযোগিতা করেন, ভালোবাসেন। দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিভিন্ন কোটায় উত্তীর্ণদের ভর্তি আপাতত স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের পর কোটায় উত্তীর্ণদের ভর্তি করা হবে। আজ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালকের সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। বলা হয়, বিভিন্ন কোটায় উত্তীর্ণদের সনদ যাচাইয়ের প্রক্রিয়া শেষ হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধা এবং অন্যান্য কোটায় পাশ করা শিক্ষার্থীদের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। তাই বিভিন্ন কোটায় উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া স্থগিতই থাকবে। তাদের বিষয়ে উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ বিমানকে একটি অথর্ব প্রতিষ্ঠান উল্লেখ করে এর আধুনিকায়ন এবং বাণিজ্যিকভাবে লাভবান করতে পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এজন্য বিমানকে 2 ভাগে ভাগ করে একটি অংশ বিদেশি সংস্থার মাধ্যমে পরিচালনার কথা বলেন তিনি। বিকেলে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণে গঠিত টাস্কফোর্স কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা। বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে এক ছাতার নিচে সেবা দেওয়ার সুপারিশ করা হয় টাস্কফোর্সে। বলা হয়, সুশাসনের অভাবে থাকা ব্যাংকিং খাতের সংকট উত্তরণে প্রাতিষ্ঠানিক, আইনি ও তথ্যগত সংস্কার প্রয়োজন। এজন্য স্বাধীন ও নিরপেক্ষ একটি শক্তিশালী BFFIU গঠনের পরামর্শ দিয়েছে টাস্কফোর্স। সুপারিশ বাস্তবায়িত হলে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করা হয়। বাংলাদেশ বিমান, যেটা একটা অথর্ব একটা প্রতিষ্ঠান, এটা সবসময় তো লসে চলে। বাংলাদেশ বিমানকে একটা আধুনিক বাণিজ্যিকভাবে লাভবান এয়ারলাইন্সে
তৈরি করা। বাংলাদেশ বিমানের যত অ্যাসেট আছে এগুলোকে একদম অর্ধেক করে দিয়ে একটাকে একদম বিদেশিদের ম্যানেজমেন্টে দেওয়া। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতাসহ 10 শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল ও চিরতরে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। কুয়েটের ছাত্র শৃঙ্খলা কমিটির সুপারিশে এই সিদ্ধান্ত হয়েছে বলে আজ নিশ্চিত করেছেন কুয়েট জনসংযোগ কর্মকর্তা শাহাদাত হোসেন। গত 27 জানুয়ারির বৈঠকে সিদ্ধান্ত হয় যে গত 11 সেপ্টেম্বর ডক্টর এম এ রশিদ হলে ইসি বিভাগের শিক্ষার্থী জাহিদুর রহমানকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এ ব্যাপারে 17 সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই তদন্ত কমিটির সুপারিশে এই 10 জনকে শাস্তি প্রদান করা হয়। এছাড়াও আরও 3 শিক্ষার্থীকে ভর্ৎসনা করা হয় এবং প্রশংসাপত্র না দেবার সিদ্ধান্ত হয়েছে। দেশের জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী টিকাদান কেন্দ্রের অপর্যাপ্ততা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন। গবেষণায় প্রাপ্ত তথ্য জানিয়ে সংস্থার নির্বাহী পরিচালক দাবি করেন, দুর্গম ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় টিকা কেন্দ্রের সংখ্যা বাড়াতে ব্যর্থ হচ্ছে সরকার। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশে টিকা কার্যক্রমের সাফল্য, বিদ্যমান চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষক এক আলোচনা সভায় এসব তথ্য দেয় স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন। এ সময় তারা দাবি করে 2029 সালের পর গ্যাভি টিকাদান প্রকল্পে সহায়তা বন্ধ হবে। এতে অন্তত $400 মিলিয়ন বরাদ্দ দিতে হবে সরকারকে। স্বাধীন বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারের প্রেতাত্মারা বসে আছে এবং তাদের বিচার করতে হবে। বিচার না হলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না এই দেশের জনগণ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম। তেজগাঁও থানা বিএনপি আয়োজিত রাজধানীর কারওয়ান বাজারে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মশালায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে তা মেনে নেবে না দেশের জনগণ। দেশে কোনো বিশৃঙ্খলাকারী লুটতরাজকারীদের প্রশ্রয় দেওয়া হবে না। যদি কেউ এমন চেষ্টা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ঢাকা মহানগর উত্তরের এই নেতা। এ সময় তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হলে নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে যেতে হবে। কর্মশালায় উপস্থিত ছিলেন সর্বস্তরের নেতাকর্মীরা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। সিরামিক শিল্পে ব্যবহৃত জ্বালানি গ্যাসের মূল্য পুনরায় বৃদ্ধি না করার দাবি জানিয়েছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BCMEA। পাশাপাশি সিরামিক শিল্পের গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সিরামিক টাইলস ও সিরামিক পণ্যের উপর আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান BCMEA এর সভাপতি মইনুল ইসলাম। গ্যাসের অভাবে সিরামিক শিল্পে ক্ষতির পরিমাণ প্রতিদিন 20 কোটি টাকার বেশি জানিয়ে তিনি জানান, নির্দিষ্ট মাত্রার চাপে গ্যাসের সরবরাহের ঘাটতি হলে উৎপাদন প্রক্রিয়ায় থাকা সব পণ্য তাৎক্ষণিক নষ্ট হয়ে যায়। কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ না থাকা সত্ত্বেও কোম্পানিগুলো গ্যাসের বিল প্রদান করে যাচ্ছে উল্লেখ করে সংগঠনের সভাপতি আরও জানান, বিগত বছরগুলোতে প্রয়োজনীয় গ্যাসের চাপের অভাবে সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় বিশ্ববাজারে নামি দামি কোম্পানি অনেক অর্ডার বাতিল করেছে। 22 থেকে 25টি সিরামিক তৈজসপত্র, টাইলস, স্যানিটারি ওয়্যার, সিরামিক ব্রিক কারখানায় তীব্র গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। সিরামিক কারখানায় বর্তমানে গ্যাসে 15 পিসে প্রেসার প্রয়োজন হয়, সেখানে গ্যাসের প্রেসার কখনো কখনো 2-3 পিসে 0 কোঠায় পর্যন্ত নেমে এসে বিগত বছরগুলোতে প্রয়োজনীয় গ্যাসের চাপের অভাবে সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় বিশ্ববাজারে নামি দামি কোম্পানি আমাদের থেকে অর্ডার বাতিল করেছে। 24 ঘন্টার মধ্যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে সংস্কার করার দাবি জানিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন। দুপুরে মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে পুঁজি বাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের প্রতিবাদ সমাবেশে এই দাবি জানান সংগঠনের নেতারা। বক্তারা বলেন, বাংলাদেশের পুঁজিবাজারে যে সূচক দেখা যায় তা সূচক নয়, এটা আলাদিনের চেরাগ।
কখনো সূচক উজ্জীবিত হয় না, শুধু নেতিবাচক প্রভাব দেখা যায়। যারা পূর্বের ক্ষতিগ্রস্ত ছিল তারা পূর্বের টাকা পুনরুদ্ধারে এসে আবারও সর্বশান্ত হচ্ছে বলে জানান বক্তারা। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর অবিলম্বে তার পদত্যাগের দাবি জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে একজন অযোগ্য, অথর্ব এবং ফ্যাসিস্ট হাসিনার দোসর। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে অনতিবিলম্বে আজকে তাকে অপসারণ করে যোগ্য ব্যক্তিকে সেখানে নেওয়া হোক। বইমেলার তৃতীয় দিনে পাঠকের ভিড় ছিল তুলনামূলক বেশি। বইপ্রেমীরা বলছেন, প্রযুক্তির যুগেও ছাপার বইয়ের টানেই এখনও মেলায় ছুটে আসেন। প্রকাশকরা জানালেন বিক্রি নিয়ে আশাবাদের কথা। মেলায় আজ নতুন 32টি বই প্রকাশিত হয়েছে। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। মাস্টার্স পড়ুয়া মৌটুসী রহমান। প্রযুক্তির যুগে অন্য অনেকের মতো তার বই পড়াও এখন অনেকটাই নির্ভরশীল স্মার্টফোন, ই বুক, অডিও বুকের উপর। তারপরও বইমেলা আসলেই ছুটে আসেন মেলায়। ছাপার অক্ষরের বইয়ের যে আবেদন, এটা মনে হয় আমার মন থেকে কখনোই যাবে না। এবং এটা আমার না, আসলে যারা বই মেলায় আসে, বই কিনতে ভালোবাসে, বই পড়তে ভালোবাসে, তাদের জন্য এটা অন্যরকম একটা ব্যাপার। মৌটুসীর মতোই মেলায় আগত পাঠকরা জানান ছাপার বইয়ের প্রতি অমলিন আবেগের কথা। আমরা আমাদের এই বাঙালির যে টান, সেই টানেই আমরা এই পুরনো দিনেই ফিরে আসি। এই জন্য এই বইমেলায় আমরা 1 মাস ধরে বইমেলায় চলে আসি। বইয়ের পাতা ছুঁয়ে দেখার অনুভূতি নিতে ডিজিটাল যুগেও তাই সংগ্রহ করেন কাগজের বই। হার্ড কপি পড়া আলাদাই মজা, যেটা আমরা পড়ি, কিন্তু অনলাইনেও পড়া হয়। অবসর হিসেবে যে বই পড়ার ব্যাপারটা, ওইটার ক্ষেত্রে কাগজের বইটা অনেক ভালো। সময়ের সাথে মেলায় পাঠকের আগমনের পাশাপাশি বিক্রিও বাড়বে বলে আশাবাদী লেখক প্রকাশকরা। 1 সপ্তাহ বা 5-6 দিন যাওয়ার পরে আস্তে আস্তে মানুষের ভিড় বাড়তে থাকে। ডিজিটাল মার্কেটটা এসে বইয়ের মার্কেটটা একটু খারাপ যাচ্ছে, কিন্তু এটা কেটে যাবে। অলরেডি যেগুলো রানিং বই, মার্কেটে খুব বেশি চাহিদা, ওই বইগুলো আপনি অনলাইনে সার্চ করলে ওগুলো ফ্রি স্ক্যান কপি পাবেন, কিন্তু তারপরেও তো আমরা ওই বইগুলো রেগুলার প্রিন্ট করছি। প্রযুক্তির বিকাশের মধ্যেও বইপ্রেমীদের মেলবন্ধনের জায়গা বইমেলা। বই পড়ার মাধ্যম হয়তো আরও পরিবর্তন হবে, কিন্তু ছাপার বইয়ের প্রতি ভালোবাসার টানে পাঠকরা ছুটে আসবেন অমর একুশে গ্রন্থমেলায়। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট। চলমান বিপিএলে দুর্নীতি খুঁজে বের করতে স্বাধীন তদন্ত কমিশন গঠন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের নিজস্ব দুর্নীতি দমন বিভাগকে তদন্ত কমিশন সার্বিক সহায়তা করবে। গত 2 সপ্তাহ ধরে বিপিএলের বেশ কিছু ম্যাচে নির্দিষ্ট কয়েকজন ক্রিকেটারের সন্দেহজনক আচরণ অনেকেরই দৃষ্টি কেড়েছে। বেশ কিছু জায়গায় 10 জন ক্রিকেটারের সম্পৃক্ত থাকার অভিযোগ এসেছে। শুধু সন্দেহের বশে কোনো অভিযুক্ত যেন প্রশ্নবিদ্ধ না হন, সে কারণেই সাবেক বিচারপতি মির্জা হুসেইন হায়দার, সাবেক ক্রিকেটার শাকিল কাশেম ও আন্তর্জাতিক আইনজীবী ডক্টর খালেদ এইচ চৌধুরীকে নিয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে বোর্ড। এই কমিটির কাজ হবে বিসিবির দুর্নীতি দমন বিভাগকে তদন্তে কাজে সহযোগিতা করা। রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। এবারে হকি। এশিয়ান হকি ফেডারেশন AHF কাপের জন্য জাতীয় দলের প্রধান কোচ করা হয়েছে আনম মামুনুর রশিদকে। এক বিবৃতিতে হকি ফেডারেশন আনুষ্ঠানিকভাবে কোচের নাম ঘোষণা করেছে। সহকারী কোচ করা হয়েছে মশিউর রহমান বিপ্লবকে। ট্রেনার থাকছেন আলমগীর ইসলাম। AHF কাপে আগের 4 বার খেলে প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এপ্রিলে জাকার্তায় বসতে চলা এই টুর্নামেন্টের জন্য কোচ চূড়ান্ত করতে সাক্ষাৎকারের আয়োজন করে ফেডারেশন। ডাক পাওয়া 11 জনের মধ্যে সাক্ষাৎকার দেন 8 জন। জাতীয় দলের সাবেক ডিফেন্ডার ও অধিনায়ক মামুন সিনিয়র দলে 2015 সালে দায়িত্ব পালন করেন। ক্যাম্প শুরুর আগে 20 ফেব্রুয়ারি ফিটনেস টেস্ট হবে খেলোয়াড়দের। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।